আলাইকুম। নিজামপুর আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা ইতিপূর্বে কিন্তু রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা রসায়নের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ গুণগত রসায়ন চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। আর এই গুণগত রসায়নের অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন এই রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা পূর্বে আমরা আরেকটু প্রসঙ্গ আলোচনা করি, সেটি হচ্ছে পরমাণুর মডেল। পরমাণু মডেল বলতে আমরা কি বুঝি? পরমাণু মডেল বলতে পরমাণুর ভিতরে পরমাণুর উপাদানগুলো কিভাবে সজ্জিত থাকে। আমরা অনেকেই কিন্তু অনেক পরমাণু মডেলই সম্পর্কে আমাদের ধারণা আছে বা পড়েছি, তাই না? তবে এই মডেলগুলো কিন্তু একদিনে আসেনি, এটা শুরু হয়েছে অনেকদিন আগে। সেই বিজ্ঞানী জে থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করলো, তারপর থেকেই কিন্তু বিজ্ঞানীরা এই পরমাণু গঠন সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিল। ইলেকট্রন আবিষ্কারের পর থেকে এই ইলেকট্রন পরমাণুর ভিতরে কোথায় কিভাবে থাকে, কিংবা পরমাণুতে যে অন্যান্য উপাদান যে পরমাণু কণিকা নিয়ে গঠিত সেগুলো কোথায় কিভাবে থাকে, এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীদের পরিপ্রেক্ষিতে কিন্তু কি হলো, অনেকগুলো মডেল কিন্তু আসলো। তার মধ্যে উল্লেখযোগ্য মডেল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, তারপর কোয়ান্টাম পরমাণু মডেল। এই রাদারফোর্ডের পরমাণু মডেল এটা কিন্তু একদম প্রথম দিককার পরমাণু মডেল। বিজ্ঞানের রাদারফোর্ডের পরমাণু মডেলই কিন্তু প্রকৃতপক্ষে প্রথম পারমাণবিক মডেল, তাই না? এই পারমাণবিক মডেল যে তিনি ধারণা দেন, এই ধারণা দেওয়ার জন্য তিনি কি করেন, একটা পরীক্ষা করেন। সেই পরীক্ষাটার নাম হচ্ছে কি রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। ঠিক আছে? এখন রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় উনি কি করেন, আলফা কণা নিয়ে উনি পরীক্ষা করেন। এখন আলফা কণা কি? আলফা কণা হলো হিলিয়াম পরমাণু থেকে যদি দুইটি ইলেকট্রন বের করে নেওয়া হয়, তার যদি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে, সেটিকে বলছি কি আমরা আলফা কণা। অর্থাৎ হিলিয়াম প্লাস 2। রাদারফোর্ড যখন এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন, তার কিছুদিন পূর্বেই কিন্তু ইউরেনিয়াম, তারপরে রেডিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকিরিত হয়। এটা কিন্তু আগে আবিষ্কার হয়েছিল, যার জন্য এই রাদারফোর্ডে আলফা কণা পরীক্ষাটা করা সম্ভব হয়েছে। এই পরীক্ষার জন্য আমরা কি করব, পরীক্ষা করার আগে আমরা আলফা কণা সম্পর্কে বা আলফা কণার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছু ধারণা নেব। আলফা কণাটা কি? আমরা জানলাম কি যে হিলিয়াম পরমাণু থেকে যদি দুইটা ইলেকট্রন বের করে নেওয়া হয়, তার যে দ্বিধনাত্মক নিউক্লিয়াস অবশিষ্ট থাকে, তাকে বলছি কি আমরা আলফা কণা। এখন আলফা কণার বৈশিষ্ট্য, আলফা কণা হচ্ছে কি প্রচন্ড গতিবেগ সম্পন্ন। এর গতিবেগ কত? 1 × 10⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। বন্ধ করো। দুইটা প্রোটন আর কি থাকে আলফা কণাতে? দুইটা নিউট্রন থাকে। আলফা কণাতে দুইটি প্রোটন ও দুইটা নিউট্রন থাকে, ইলেকট্রন তো বের করে নেওয়া হয়। আচ্ছা, এখন এই হলো আলফা কণার
বৈশিষ্ট্য। আর এই আলফা কণা নিয়ে কিন্তু রাদারফোর্ড তার বিখ্যাত বিচ্ছুরণ পরীক্ষাটা করেছিলেন। এখন আলফা কণার রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা করার জন্য যে যে উপকরণগুলো রাখবে সেগুলো আর কি, আমাদের লাগবে কি একটা পাতলা সোনার পাত, আমাদের লাগবে কি একটা পাতলা সোনার পাত, ঠিক আছে। এর কত, এটাতে 0.0004 সেন্টিমিটার পুরো, 0.0004 সেন্টিমিটার পুরো এই একটা পাতলা সোনার পাত। আর লাগবে কি আলফা কণার উৎস, আলফা কণার উৎস। এই হলো কি, আর একটা জিনিস আমাদের লাগবে কি, এই পাতলা সোনার পাতটাকে কি থাকবে, একটা আবরণ দ্বারা ঢাকা থাকবে। সে আবরণটা কি, জিঙ্ক সালফাইডের আবরণ। এই পাতলা সোনার পাতটা জিঙ্ক সালফাইডের আবরণ দ্বারা ঢাকা থাকে। এখন কেন আমরা জিঙ্ক সালফাইড ব্যবহার করবো এক্ষেত্রে, বা রাদারফোর্ড কেন এই জিঙ্ক সালফাইডের আবরণ পর্দা দিয়েছিলেন? রাদারফোর্ডের জিঙ্ক সালফাইডের ব্যবহার করার কারণ ছিল কি, জিঙ্ক সালফাইড হলো কি অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ, তাই না। অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থকে যারা কি করতে পারে, বিভিন্ন শক্তির ফোটন শোষণ করে, তাই না। অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ বিভিন্ন শক্তির ফোটন সৃষ্টি করে তা দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে থাকে, তখন বস্তুটা কি হয়, উজ্জ্বল হয়। এই জন্য উনি জিঙ্ক সালফাইডের আবরণটা ব্যবহার করেছিলেন। আচ্ছা, এখন আমরা কি করবো, রাদারফোর্ডের পরীক্ষাটা আমরা একটা বর্ণনা করবো। তার মানে কি নিলেন, একটা পাতলা সোনা পাত যেটা জিঙ্ক সালফাইড আবরণ দ্বারা ঢাকা থাকে। এই যেটা আলফা কণার উৎস, এটা হচ্ছে আলফা কণার উৎস, যেখান থেকে বা তেজস্ক্রিয় কিছু পদার্থ নিয়েছিল এই আলফা কণা। তাহলে এই তেজস্ক্রিয় উৎস থেকে কি করলেন, এই পাতলা সোনার পাতার উপর তিনি আলফা কণা নিক্ষেপ করেন। নিক্ষেপ করার পর উনি খেয়াল করে দেখেন, তোমরা ছবির দিকে একটু ভালো করে খেয়াল করো, যে প্রায় 99% আলফা কণাই কিন্তু কি করে, পাত ভেদ করে এই যে সোজাসুজি চলে যায়। বেশিরভাগই 99% বেশিরভাগই কণা কি হয়, সোজা এই পাত ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দাটাকে কি করে, আলোকিত করে, ঠিক আছে। তারপর তোমরা ছবি থেকে একটু ভালো করে খেয়াল করো যে খুব সংখ্যক কণা, হ্যাঁ, যে তবে মাত্র কয়েকটা আলফা কণা, বেশিরভাগই বলছে আমরা চলে যায়, মাত্র কয়েকটা আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন করে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের গতিপথ পরিবর্তন, বেশিরভাগই চলে গেছে। আর খুব সংখ্যক কণা কি করে তাদের গতিপথ পরিবর্তন করছে। তিনি আরো খেয়াল করেন যে খুবই কম সংখ্যক আলফা কণা, মানে কি, যে 20 লক্ষের মধ্যে একটা কি করে, এই যে পথে তারা গেছিল সোজা আবার কি করছে, বিপরীত দিকে ফিরে আসছে, সোজা বিপরীত দিকে ফিরে আসছে। এই 3 ধরনের বা 3 রকম বৈশিষ্ট্য তিনি এই পরীক্ষায় পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে আমরা আরেকবার বলি যে কি করেছিল, বেশিরভাগ কণাই সোনার পাত ভেদ করে চলে গেছিল, জিঙ্ক সালফাইডের পর্দাটা আলোকিত করেছিল। খুব কম সংখ্যক কণা কি করেছিল, তাদের গতিপথ পরিবর্তন করেছিল। আর আরো খুব কম সংখ্যক কণা কি করলো, সোজা বিপরীত দিকে ফিরে এসেছিল। এটাই ছিল তার পর্যবেক্ষণ। এখন এই যে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ প্রকার, এগুলো তিনি পর্যবেক্ষণ করেছেন। এই পর্যবেক্ষণ থেকে তিনি কি সিদ্ধান্তে উপনীত হলেন সেটা এখন আমরা আলোচনা করব। উনি দেখলেন যে বেশিরভাগ কণাই যেহেতু পাতভেদ করে চলে যায়, কাজেই তিনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর বেশিরভাগ জায়গাটা হলো কি ফাঁকা, পরমাণু বেশিরভাগ জায়গাটা হলো কি ফাঁকা। আর এই ফাঁকা জায়গাতে কি থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে। ফাঁকা জায়গাতে ইলেকট্রন থাকতে, কারণ ইলেকট্রনের ভর কি খুবই সমান, এই জন্য তারা কি করলো, পাতভেদ করে সরাসরি চলে গেল। এই জন্য এরা আলফা কণা গতিপথের কোনো পরিবর্তন করতে পারেনি। আচ্ছা, তারপর দেখেন কি, যেহেতু খুব অল্প সংখ্যক কণা কি বলে এর বিপরীত দিকে ফিরে আসে, এই বিপরীত দিকে ফিরে আসা থেকে তিনি কি সিদ্ধান্ত নিলেন, যে ওই সমস্ত কণা তাহলে কি হয়েছে, ওই আলফা কণার থেকে ভারী কোনো কিছুর সাথে কি হয়, ধাক্কা খায় বা সংঘর্ষে উপনীত, তখন এরা বিপরীত দিকে ফিরে আসে। কি বলে আমরা, যে খুব কম সংখ্যক কণা এর থেকে, আলফা কণার থেকে ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয়, কিংবা তার দ্বারা কি হয়, ওই ভারী বস্তু দ্বারা কি হয়, বিকর্ষিত হয়।
এই জন্য বিপরীত দিকে ফিরে আসে। অর্থাৎ এখান থেকে তিনি কি সিদ্ধান্ত নিলেন, যে পরমাণু কেন্দ্রে প্রায় পরমাণু সমস্ত ভর, হ্যাঁ, একটা পরমাণু যে কেন্দ্র, এই কেন্দ্রেই পরমাণু প্রায় সমস্ত ভর কি থাকে, পুঞ্জীভূত থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপর তিনি দেখলেন কি, তারপর উনি দেখলেন যে যেহেতু আলফা কণা সমূহ কি আমরা জানি যে ধনাত্মক চার্জযুক্ত, যেহেতু আলফা কণা হচ্ছে কি ধনাত্মক চার্জযুক্ত, এবং এটা কি হচ্ছে, এই যখন কোনো কিছু এই যেহেতু চার্জ পজিটিভ চার্জযুক্ত দেখছে, যে তাহলে যে এই গতিপথের যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বিপরীত দিকে যে ফিরে আসছে, তাহলে এখান থেকে উনি সিদ্ধান্ত নিলেন কি, তাহলে পরমাণু কেন্দ্র কি হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। এই পজিটিভ চার্জযুক্ত হওয়ার কারণে এরা কি হচ্ছে বিকশিত হচ্ছে, এরা কি হচ্ছে বিকশিত হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি পরমাণু কেন্দ্রটি ধনাত্মক চার্জযুক্ত, এবং রাদারফোর্ড এই ধনাত্মক চার্জযুক্ত পরমাণু কেন্দ্রের নামকরণ কি নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস হচ্ছে কি পজিটিভ চার্জযুক্ত, যার জন্য আলফা কণাটা কি হয়েছে বিকশিত হয়েছে। আচ্ছা, তারপর তিনি আরো খেয়াল করে দেখেন কি, যে আলফা কণার গতিপথের পরিবর্তন, আলফা কণার গতিপথের পরিবর্তন হিসাব করে দেখেন যে নিউক্লিয়াসের যে পরিমাণ ধনাত্মক চার্জ আছে, নিউক্লিয়াস যে পরিমাণ ধনাত্মক চার্জ আছে, ওই চার্জের সংখ্যা হচ্ছে কি তার পারমাণবিক সংখ্যার সমান। অর্থাৎ নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা হচ্ছে কি ওই পরমাণুর পারমাণবিক সংখ্যার সমান। তারপর তিনি এই পরীক্ষা থেকে আরো একটি সিদ্ধান্ত উপনীত হন কি, যে পরমাণুর আকার, হ্যাঁ, এই নিউক্লিয়াসের তুলনায় পরমাণুর আকার এর নিউক্লিয়াসের তুলনায়, অর্থাৎ কি নিউক্লিয়াস এই পরমাণু থেকে কি হয় খুবই ছোট, নিউক্লিয়াস এই পরমাণুর তুলনায় খুবই, যে কোনো পরমাণু নিউক্লিয়াস, যে কোনো পরমাণু নিউক্লিয়াস এই পরমাণু থেকে অনেক ছোট, অর্থাৎ পরমাণুটি এই নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1,00,000 গুণ বড়। ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে রাদারফোর্ড কি করেছে, আসলে পরমাণুর মডেল সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা লাভ করার জন্যই উনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেছিলেন, তাই না? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকেই কিন্তু তিনি পরমাণু গঠন সম্পর্কে ধারণা দেন। তাহলে মোটামুটি আমরা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে কি পাই, যে পরমাণু কেন্দ্রটা হচ্ছে কি ধনাত্মক চার্জযুক্ত, পরমাণু কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত, এই পরমাণু বেশিরভাগ জায়গা হচ্ছে কি ফাঁকা, আর এই সমস্ত ফাঁকা জায়গাতে কিন্তু কি থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে। এই জন্য আলফা কণাগুলো প্রায় বাধাবিহীনভাবে সোজা পাদভেদ করে চলে যায়, তাই না? আবার কিছু আলফা কণার গতিবেগের পরিবর্তন হিসাব করে দেখেন কি, যেহেতু আলফা কণা পজিটিভ চার্জযুক্ত, সেহেতু কি হচ্ছে এর থেকে কোনো ভারী কোনো পজিটিভ চার্জযুক্ত কণার সাথে কি হচ্ছে সংঘর্ষে পতিত হচ্ছে, নাহলে বিকশিত হচ্ছে। এ থেকে উনি সিদ্ধান্ত নেন কি পরমাণু কেন্দ্রটিও নিউক্লিয়াস চার্জ, পরমাণু কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসটিকে পজিটিভ চার্জযুক্ত, এবং এই নিউক্লিয়াস একটা পরমাণুর মোট আয়তনের তুলনায় খুবই নগণ্য, খুবই নগণ্য। এইভাবে তিনি এই রাদারফোর্ডের আলফা কণা, আমি কিন্তু ক্লাস শেষের দিকে চলে আসছি, এইভাবে তিনি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন। তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাস শেষ করছি। আশা করছি আগামী দিনে তোমরা আবার ক্লাস পড়া করে আবার অংশগ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে।